আসসালামু আলাইকুম, আমি সাব্বির আর আপনি দেখছেন রাজবাড়ী হরর এপিসোডস। বাংলাদেশের বিভিন্ন জেলা, গ্রাম, পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত স্থান এবং লোকমুখে প্রচলিত রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে আমরা নিয়মিত নতুন নতুন হরর গল্প নিয়ে হাজির হই। যদি ভূতের গল্প, রহস্য আর গা ছমছমে অভিজ্ঞতা শুনতে ভালো লাগে, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। রাজবাড়ী জেলা, সদর থানা। শহরের কোলাহল থেকে একটু দূরে পুরনো লোকোসেট এলাকায় আজও দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত কুয়া। চারপাশে আগাছা, ভাঙা ইট আর মরিচা ধরা রেলওয়ের পুরনো স্থাপনা। দিনের বেলায়ও জায়গাটা যেন অস্বাভাবিক নীরব। এলাকার বয়স্ক লোকেরা বলতো এই কুয়ার পানি কেউ বহু বছর ধরে ব্যবহার করে না, কারণ মাঝরাতে নাকি কুয়ার ভেতর থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ কেউ দাবি করত কুয়ার ভেতর তাকালে নিজের মুখ নয়, অন্য একজন মানুষের মুখ দেখা যায়। লোকোসেটের পাশেই থাকতো 24 বছরের যুবক রাকিব। ছোটবেলা থেকেই সেই কুয়ার গল্প শুনে এসেছে, কিন্তু সে এসব বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল রাকিব, সাব্বির, মাহিন আর আসিফ। তখন 80 বছরের বৃদ্ধ আব্দুল করিম ধীরে ধীরে এসে বললেন, তোমরা যদি বেঁচে থাকতে চাও, সূর্য ডোবার পরে ওই কুয়ার কাছে কখনো যেও না। ওখানে শুধু অন্ধকার থাকে না, কেউ একজন অপেক্ষা করে। বন্ধুরা হেসে উড়িয়ে দিল, কিন্তু বৃদ্ধের কাঁপা কণ্ঠে এমন এক ভয় ছিল যা রাকিবের মনে অজানা কৌতূহল জাগিয়ে দিল। সেই রাতেই চার বন্ধু সিদ্ধান্ত নিল তারা যাবে লোকোসেটের সেই অভিশপ্ত কুয়ার রহস্য জানতে। রাত ঠিক 12টায় তারা টর্চ নিয়ে কুয়ার সামনে পৌঁছালে। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ কোনো কারণ ছাড়াই 4টি টর্চ একসঙ্গে নিভে গেল। ঠিক তখনই কুয়ার গভীর অন্ধকার থেকে ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। এত বছর পর আবার কেউ এসেছে? চার বন্ধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর ধীরে ধীরে কুয়ার ভেতর থেকে ভেজা সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি ওপরে উঠতে শুরু করল। চার বন্ধু ভয়ে এক পাও নড়তে পারছিল না। কুয়ার ভেতর থেকে উঠে আসা সাদা ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে তাকালো। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু দুটো জলজলে চোখ অন্ধকার ভেদ করে তাকিয়েছিল। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো ফিস ফিস শব্দ। ফিরে যাও, নইলে তোমরাও আর ফিরতে পারবে না। মাহিন ভয়ে চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু কয়েক কদম এগোতেই সে যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খেল। সে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে কুয়ার ভেতর থেকে ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। টর্চের আলো আবার জ্বলে উঠল। রাকিব সাহস করে কুয়ার ভেতরে আলো ফেলতেই দেখল ভাঙা সিঁড়ির মতো কিছু নিচে নেমে গেছে। এতদিন সবাই ভাবত কুয়াটির তলা নেই, কিন্তু সেখানে যেন একটি পুরনো ইটের ঘর লুকিয়ে আছে। চারজন ধীরে ধীরে নিচে নামল। ঘরের ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল একটি মরিচা ধারা লোহার সিন্দুক। সিন্দুকের ঢাকনা আধ খোলা। ভেতরে ছিল একটি পুরনো খাতা। রাকিব খাতাটি খুলতেই প্রথম পাতায় লেখা, যারা এই কুয়ার রহস্য জানবে তাদের একজনও জীবিত ফিরবে না। পরের পাতাগুলোতে অসংখ্য নাম লেখা, প্রতিটি নামের পাশে একটি করে সাল। 1968, 1975, 1989, 2003, 2017। শেষ পাতায় লাল কালি দিয়ে নতুন 4টি নাম ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করল। রাকিব, সাব্বির, মাহিন, আসিফ। চার বন্ধু আতঙ্কে খাতাটি ছুঁড়ে ফেলতেই পুরো ঘর কেঁপে উঠল। তারপর কুয়ার গভীর থেকে আবার সেই নারী কণ্ঠ শোনা গেল, এখন আর পালানোর সময় নেই। তোমরা আমার গল্প শুনবে, নইলে এই কুয়াই হবে তোমাদের শেষ ঠিকানা। আর ঠিক তখনই তাদের পেছনের সিঁড়িটি বিকট শব্দে ভেঙে পড়ল। চার বন্ধু বুঝতে পারল তারা এখন কুয়ার নিচে বন্দী। সিঁড়ি ভেঙে পড়ার শব্দ থেমে যেতেই চারদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো। রাকিব, সাব্বির, মাহিন আর আসিফ একে অপরের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল এখন আর উপরে ওঠার কোনো পথ নেই।
হঠাৎ ঘরের এক কোণে রাখা পুরনো একটি হারিকেন নিজে থেকেই জ্বলে উঠল। হারিকেনের হলুদ আলোয় ধীরে ধীরে দেখা গেল সেই সাদা শাড়ি পরা নারী। তার মুখে ছিল অসীম কষ্টের ছাপ, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। শান্ত কণ্ঠে সে বলল, ভয় পেও না, আমি তোমাদের মারতে আসিনি, আমি চাই তোমরা সত্যিটা জানো। কথা শেষ হতেই চারপাশের দৃশ্য বদলে যেতে লাগলো। তারা যেন ফিরে গেল প্রায় ৭০ বছর আগের লোকোসেড এলাকায়। তখন সেখানে রেলওয়ের কর্মচারীদের ব্যস্ত আনাগোনা। কুয়াটি ছিল সবার পানির একমাত্র উৎস। সেই সময় এই এলাকায় থাকত এক তরুণী, তার নাম ছিল হাসিনা। সে প্রতিদিন এই কুয়া থেকে পানি তুলত। এক রাতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ গুজব ছড়িয়ে দেয় যে হাসিনা নাকি কুয়ায় ঝাঁপ দিয়েছিল, কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। লোকোসেডের কয়েকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি একটি অপরাধ লুকানোর জন্য হাসিনাকে হত্যা করে তার দেহ কুয়ার গভীরে ফেলে দেয়। এরপর থেকে একে একে যারা সত্য জানত তারা রহস্যজনকভাবে মারা যেতে থাকে। নারীটি ধীরে ধীরে বলল, আমার মৃত্যু দুর্ঘটনা ছিল না, আমাকে হত্যা করা হয়েছিল। আমার দেহ আজও এই কুয়ার গভীরে লুকিয়ে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কুয়ার নিচের মাটি কেঁপে উঠল। লোহার সিন্দুকটি হঠাৎ খুলে গেল। তার ভেতর থেকে একটি মরিচা ধরা রেলওয়ের পরিচয়পত্র, একটি রক্তমাখা ওড়নার টুকরো এবং একটি পুরনো ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরির শেষ পাতায় মাত্র একটি লাইন লেখা ছিল, যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন অভিশাপও শেষ হবে। ঠিক তখনই কুয়ার গভীর অন্ধকার থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। ধূপ ধূপ ধূপ। সাদা শাড়ির নারী আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল, ও এসে গেছে। যে আমাকে হত্যা করেছিল তার আত্মা এখনো এই কুয়ার পাহারা দেয়। পালাও। অন্ধকারের ভেতর থেকে জ্বলে উঠল দুটো রক্তলাল চোখ। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল বিশাল কোনো মানুষ কুয়ার গভীর থেকে ধীরে ধীরে উপরে উঠে আসছে। রাকিব কাঁপা গলায় বলল, ওটা ওটা মানুষ না। হারিকেনের আলো হঠাৎ নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার আর ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ সাদা শাড়ির হাসিনা চিৎকার করে উঠল, ডায়েরিটা নিয়ে পালাও, ও এটা ধ্বংস করতে চায়। সাব্বির দ্রুত ডায়েরিটা তুলে নিতেই কুয়ার ভেতর থেকে বিকট গর্জন শোনা গেল। এক মুহূর্ত পর অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো এক লম্বা কালো অবয়ব। তার গায়ে বহু বছরের পুরনো রেলওয়ের পোশাক, মুখটা ছায়ায় ঢাকা, কিন্তু চোখ দুটো আগুনের মতো লাল। সে গর্জে উঠল, সত্য কখনো বাইরে যাবে না। হঠাৎ চারপাশের দেয়াল কাঁপতে শুরু করলো। পুরনো ইট ভেঙে পড়তে লাগলো। আসিফ চিৎকার করে বলল, এই পথ দিয়ে চলো। দেয়ালের এক পাশে একটি সরু সুড়ঙ্গ দেখা গেল। চারজন দৌড়ে সেই পথে ঢুকে পড়ল। পেছন থেকে ভারী পায়ের শব্দ আরো দ্রুত এগিয়ে আসছিল। ধূপ ধূপ ধূপ। মাহিন একবার পেছনে তাকিয়ে দেখল কালো অবয়বটি তাদের খুব কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই হাসিনা তাদের সামনে এসে দাঁড়ালো। সে দুই হাত তুলে কালো অবয়বটির পথ আটকে দিল। কিছুক্ষণ পুরো কুয়া কেঁপে উঠল, যেন দুই অদৃশ্য শক্তির লড়াই চলছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে তারা একটি ভাঙা লোহার দরজা দেখতে পেল। দরজাটি ঠেলে বাইরে বের হতেই তারা বুঝল এটি লোকোসেডের বহু পুরনো পরিত্যক্ত রেলওয়ে গুদামের নিচের গোপন পথ। হঠাৎ সাব্বির ডায়েরির শেষ পাতার ভাঁজে আরেকটি কাগজ দেখতে পেল। কাঁপা হাতে সেটি খুলতেই সেখানে লেখা ছিল, আসল প্রমাণ কুয়ায় নয়, পুরনো লোকোসেড অফিসের নিচে লুকানো আছে। সেখানে পৌঁছানোর আগেই প্রহরী তোমাদের থামাবে। কথাটা পড়া শেষ হতেই দূরে ভাঙা রেল লাইনের ওপর আবার সেই ভারী পায়ের শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। চারজন ধীরে ধীরে মাথা তুলে তাকালো। অন্ধকারে আবারও জ্বলে উঠল সেই দুটো লাল চোখ। ভাঙা রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা লাল চোখের অবয়বটি এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তারপর ধূপ ধূপ ধূপ। সে ধীরে ধীরে চার বন্ধুর দিকে এগিয়ে আসতে শুরু করল। চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। বাতাসে ভেসে আসছিল পুরনো রেল ইঞ্জিনের হুইসেলের শব্দ।
যদিও বহু বছর ধরে এই লাইনে কোনো ট্রেন চলেনি। দৌড়াও! চিৎকার করে উঠল রাকিব। চারজন প্রাণপণে দৌড়াতে লাগলো। তাদের পেছনে ভারী পায়ের শব্দ ক্রমশ কাছে চলে আসছিল। হঠাৎ সামনে দেখা গেল বহু বছরের পুরনো লোকোসেড অফিস। ভাঙা দেয়াল, মরিচা ধরা জানলা আর অর্ধেক ঝুলে থাকা কাঠের দরজা দেখলেই গা শিউরে ওঠে। দরজাটি ঠেলে ভেতরে ঢুকতেই বাইরে থেকে প্রচণ্ড শব্দে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ধুলোর স্তূপ, ছেঁড়া নথি আর ভাঙা আসবাবপত্র ছড়িয়েছিল। দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ঘড়ি রাত 12টা বাজতেই নিজে থেকেই চলতে শুরু করল। টিক টিক টিক। হঠাৎ সাব্বিরের চোখ পড়ল দেয়ালে টাঙানো একটি পুরনো ছবিতে। ছবিতে কয়েকজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে দাঁড়িয়ে আছে এক তরুণী। মাহিন বিস্ময়ে বলল, এ তো হাসিনা। ছবির নিচে লেখা ছিল, লোকোসেট কর্মচারী দল 1957-56। কিন্তু ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মুখ কেউ ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে নষ্ট করে দিয়েছে। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটি মরিচা ধরা চাবি মেঝেতে পড়ে গেল। চাবির সঙ্গে বাঁধা ছোট্ট কাগজে লেখা, সত্য মাটির নিচে ঘুমিয়ে আছে। আসিফ মেঝে খুঁটিয়ে দেখতে গিয়ে একটি কাঠের তক্তা লক্ষ্য করল। তক্তাটি সরাতেই নিচে একটি সরু সিঁড়ি দেখা গেল। চারজন টর্চ জ্বালিয়ে নিচে নামল। সিঁড়ির শেষ প্রান্তে একটি ছোট ইটের কক্ষ। ঘরের মাঝখানে লোহার একটি বড় বাক্স। বাক্সের তালায় সেই মরিচা ধরা চাবিটি লাগাতেই ক্লিক, তালা খুলে গেল। ভেতরে ছিল পুরনো সরকারি নথি, কয়েকটি সাদা কালো ছবি এবং একটি স্বীকারোক্তিপত্র। স্বীকারোক্তিতে লেখা, আমরা হাসিনাকে হত্যা করেছি। সে আমাদের অপরাধ দেখে ফেলেছিল। সত্য চাপা দিতে দিতে তার দেহ কুয়ায় ফেলে দিই। যদি কেউ এই লেখা পড়ে তবে জেনে রেখো, আমাদের পাপ কোনোদিন মুছে যাবে না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। বাক্সের নিচের মাটি ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি কালো হাড়জিরজিরে হাত। দিতে তার দেহ কুয়ায় ফেলে দিই। যদি কেউ এই লেখা পড়ে তবে জেনে রেখো, আমাদের পাপ কোনোদিন মুছে যাবে না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। বাক্সের নিচের মাটি ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি কালো হাড়জিরজিরে হাত। তারপর আরেকটি, তারপর আরো অসংখ্য হাত। মুহূর্তের মধ্যেই তারা চারজনকে আঁকড়ে ধরতে শুরু করল। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা হাসিনার আত্মা কাঁপা কণ্ঠে বলল, প্রমাণ পেয়েছ, কিন্তু অভিশাপ এখনো শেষ হয়নি। আসল হত্যাকারীর আত্মা এখনো মুক্ত হয়নি। সঙ্গে সঙ্গে পুরো গোপন কক্ষ অন্ধকারে ডুবে গেল। এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।